জুলাই আগস্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য দলের টানা 2 দিনের আন্দোলনের ফলে শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ইসি কর্মকর্তারা বলছে, নিবন্ধন পাওয়ার পর কোনো দলের সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় না থাকলেও সেই দলের নিবন্ধন বাতিলের বিধান আইনে রয়েছে। অন্যদিকে সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা করে তাহলে সেই দলের নিবন্ধন বাতিলের বাধ্যবাধকতা রয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হবার কথা রয়েছে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন। গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মুখ থুবড়ে পড়েছে ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেল স্টেশন। নান্দনিক নকশায় আর আধুনিক মানের রেল স্টেশনে যাত্রীদের সেবায় সব আয়োজন থাকলেও থামে না ট্রেন, মিলছে না যাত্রী সেবা। এতে চুরি হচ্ছে যন্ত্রাংশ, অযত্নে নষ্ট হচ্ছে স্টেশনের আসবাবপত্র। বন্ধ থাকার ফলে সরকার হারাচ্ছে রাজস্ব, সেবা থেকে বঞ্চিত যাত্রীরা। কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্টার। 2023 সালে ময়নামতি রেলওয়ে স্টেশনের কাজ শেষ হলেও বন্ধ রয়েছে গেল 2 বছর ধরে। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র। স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় প্ল্যাটফর্মে চলছে ধান শুকানো, মারাইয়ের কাজ। ট্রেন না থামলেও সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা স্টেশনটিকে ব্যবহার করছে বিনোদন কেন্দ্রের মতো। স্থানীয়রা বলছেন, স্টেশনে রাতে বাড়ে বখাটেদের আড্ডাখানা এবং স্টেশন থেকে চুরি হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। এখানে দেখেন কি সুন্দর করে একটা স্টেশন বানানো হয়েছে, এটা অযথাই পড়ে আছে, কিন্তু এটাতে কোনো কার্যকর করা হইতেছে না। এদিকে পোলাপানে রাত হলে এই নেশা মাদক এগুলা নিয়ে ব্যস্ত থাকে, আর এই অঞ্চলটা টোটালি বস্তি বানায় ফেলছে। কুমিল্লার সবচেয়ে বড় বাস স্টেশনের পাশেই ময়নামতি রেলওয়ে স্টেশনের অবস্থান। স্টেশনটি চালু হলে বৃদ্ধি পাবে যাত্রী সেবা, সরকার পাবে বিপুল পরিমাণ রাজস্ব। এখানে যদি ট্রেন প্রতিনিয়ত থামতো, এদিকে আমাদের অনেক যাত্রীরা, কুমিল্লা সিটির অনেক যাত্রীরা সুবিধা হতো। এখানে যদি আমাদের ট্রেন যদি থামতো তাহলে আমাদের সরকারের জন্য অনেকটা উপকার হতো, আর মানুষের জন্য আরও বেশি উপকার হতো। দায়িত্বরত কর্মকর্তা বলছেন, প্রয়োজনীয় জনবল সংকটে চালু হচ্ছে না স্টেশনটি, ফলে মিলছে না যাত্রী সেবা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে জনবল নিয়োগ হলে স্টেশনটি চালু করা সম্ভব বলছেন এই কর্মকর্তা। শেষের দিকে কাজ কমপ্লিট হওয়ার পরে এই পর্যন্ত বন্ধ আর কি, লোকবল সংকটের কারণে। তো লোকবল দিতে পারতেছে না দেখে হয়তো চুরিটা বেড়ে গেছে আর কি। লোকবল যদি না দেওয়া হয় আসলে এগুলো ঠেকানো আসলে খুবই দুরূহ ব্যাপার। দীর্ঘদিন আগে নির্মাণ কাজ শেষ হলেও বন্ধ থাকায় কোনো কাজে আসছে না স্টেশনটি। জনগণের অর্থ অপচয় রোধে দ্রুত স্টেশনটি চালুর দাবি সাধারণ মানুষের। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। গত কয়েকদিনের টানা তাপদাহে বিপর্যস্ত জনজীবন। আকাশের মেঘও জমছে না, নড়ছে না গাছের পাতাও। আবহাওয়া গুমট ভাবসা, কমে গেছে বাতাসে আর্দ্রতা, কোথাও যেন স্বস্তি নেই। তাতানো রোদের তাপদাহে পড়ছে গাইবান্ধা সহ পুরো উত্তরাঞ্চল। এতে করে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, শামস তাবরিজ উচ্ছ্বাস। গত কয়েকদিন ধরে গাইবান্ধায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বাতাসের গতিবেগ কম ও আর্দ্রতা বেশি থাকায় 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হচ্ছে। এতে করে মানুষজনের সাথে হাঁসফাঁস উঠেছে প্রাণীকুলেও। রোদের গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ, হাঁপিয়ে উঠেছে জনজীবন। আবার এই দুর্ভোগে যুক্ত হয়েছে বিদ্যুতের লোডশেডিং। দিনে উপায়ন্তহীন কৃষক, শ্রমজীবী ছাড়া ঘর থেকে বের হচ্ছে না বেশিরভাগ মানুষ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাফেরাও। গরমের কারণে এখানে আসছে একটু হলে দম নেব,
নিয়ে তারপরে আবার মনে হয় গাড়ি চালায়। গরমের হাত থেকে রেহাই পেতে মানুষ ঠাঁই নিচ্ছে গাছতলায় ও মাঠে। অনেকেই আশপাশের পুকুর ও নদী খাল বিলে ঝাঁপ দিয়ে শরীর ভিজিয়ে নিচ্ছেন। শিশু ও বয়স্করা শরীরে পানি পুষিয়ে নিতে ডাব ও আইসক্রিম খেয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। জীবন বিপর্যয়, সাধারণ মানুষের অবস্থা তো আরো খারাপ, দিনমজুর শ্রেণীর অবস্থা তো আরো খুবই খারাপ। গরমে অনেকেই ডিহাইড্রেশনে ভুগতেছে, অনেকেই তাপপ্রবাহের ফলে বেড়েছে নানা ধরনের রোগ ব্যাধি, এতে করে বেড়েছে ওষুধের চাহিদা। অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা লক্ষ্য করছি যে সর্দি, জ্বর, কাশ এর প্রবণতা একটু বেশি অন্য সময়ের চেয়ে। তাপমাত্রা নিয়ন্ত্রণে কার্বন নিঃসরণ প্রতিরোধ জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান এই বিশেষজ্ঞ। কার্বন নিঃসরণ করছি, এই কার্বন নিঃসরণের ফলেই প্রকৃতির এই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং ফলে সেটার ফলাফল ভোগ করছি আমরা। এই সপ্তাহ নাগাদ উত্তরাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্টে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচার না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, সদ্য কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে বৈঠকের বিষয়ে কি খবর আছে আপনার কাছে? সব কমিশনাররা কি উপস্থিত হয়েছেন? সেই নিবন্ধন আসলে বাতিল হবে কিনা বা তাদের নিবন্ধন বাতিল হবে কিনা সেটি নিয়েই নির্বাচন কমিশনের যারা ইসিরা রয়েছেন বা কর্মকর্তারা রয়েছেন সেটি নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক হলে তারপরে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমার কাছে এতটুকুই তথ্য ছিল না। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, গণ অধিকার পরিষদের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা বেলা 12টা নাগাদ এই নির্বাচন কমিশনে আসবেন এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের যে 14 দলীয় জোট ছিলেন তৎকালীন সময়ে, জাতীয় পার্টি রয়েছেন, তারপরে হাসানুল হক বাসুস রয়েছেন, এই সবাই অর্থাৎ 14 দলীয় যে নিবন্ধন বাতিলের জন্য গণ অধিকার পরিষদের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই নির্বাচন কমিশনে আসবেন, এমন তথ্য কিন্তু গণমাধ্যমে এসেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিলে কিন্তু নির্বাচন কমিশনে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকটি হওয়ার পরে আসলে গণমাধ্যমে হয়তোবা ইসি কর্মকর্তারা কথা বলবেন। এই ছিল আমার কাছ থেকে এই নির্বাচন কমিশন থেকে সর্বশেষ আপডেট। শিবুলতাকে ধন্যবাদ। এবারে আমাদের কৃষি। বাজারে ভালো দাম ও অল্প খরচে বেশি লাভের ফলে ফরিদপুরের সদরপুরে দিন দিন বাড়ছে লালমির আবাদ। এখানকার উৎপাদিত লালমি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের নানা প্রান্তে। কৃষি বিভাগ বলছে লালমির ফলন বাড়াতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। প্রতিনিধি শফিকুল ইসলাম জানির রিপোর্ট। কম খরচে বেশি লাভ, এই সুবিধার কারণে ফরিদপুরের সদরপুর উপজেলায় দ্রুত বাড়ছে লালমির চাষ। প্রতি বছরই এই লাভজনক ফল চাষে আগ্রহী হচ্ছে নতুন কৃষকরা। গত বছরের ভালো দামের কারণে এবার কৃষকরা নির্ধারিত 450 হেক্টরের তুলনায় অতিরিক্ত 25 হেক্টর জমিতে লালমির আবাদ করেছেন। এতে স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা যাচ্ছে দেশের নানা প্রান্তে। আড়াই বিঘা বই লাগাইছি, আল্লাহ করলে ভালো, আমার খেত খোলা ভালো আছে, ভালো দামও তো ভালো। আল্লাহ পাক যদি দেয়, খেতে দেয়, ধরে, তাহলে আল্লাহ দিলে খুবই লাভ হয়। এই লালমি ভাঙিতে ধর বেশি, ফলন বেশি, টাকা বেশি হয়। গরমের শুরু থেকেই বাজার উঠতে শুরু করেছে এই ফল। প্রকারভেদে প্রতি 100 পিস লালমি বিক্রি হচ্ছে 4 থেকে 6 হাজার টাকায়। চাহিদা বেশি থাকায় নিয়মিত সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। ঢাকা যায়, সিটাগাং যায়, বহু জায়গায় যায়, অনেক যায় চলে। ঢাকা থেকে ব্যাপারী আসে, সৌন্দর্য বেচা কিনি, তারও লাভবান থাকে। আমরা এই মালটা গাড়ি লোড করতেছি, কারণ বাজার যাবে। এখানকার ফলটা ভালো, মানে সুস্বাদু, মাটি ভালো, এই কারণে এখানে কিনতে আইছি আমরা মাঠ। এই লালমিগুলো ঢাকা শহর, কারণ বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, আমরা বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে, গাড়ি নিয়ে বোঝাই করে চলে যাই। এদিকে লালমির ফলন বাড়াতে সব ধরনের পরামর্শ সহ চাষিদের পাশে থাকার কথা জানিয়েছে সদরপুর উপজেলা কৃষি বিভাগ। কৃষক পর্যায়ে আমরা কৃষকদেরকে
রোগবালাই পোকামাকড়ের দমন ব্যবস্থাপনা বিষয়ে সরেজমিনে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে কোনোভাবেই তাদের এই ফলনের বিপর্যয় না হয়। গত বছরের তুলনায় এবছর আবহাওয়া এবং পরিবেশ ভালো থাকার কারণে উৎপাদন অনেকটাই ভালো। স্বাস্থ্যগুণে ভরপুর ও লাভজনক হওয়ায় ফরিদপুরের কৃষকরা দিন দিন আরও বেশি ঝুঁকছেন লালমি চাষের দিকে। চলতি মৌসুমে ফলন ভালো, দামও ভালো, সব মিলিয়ে সন্তুষ্ট তারা। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। এবারে গ্রাম বাংলার খবর। কেরানীগঞ্জের সুভাট্টা খালে স্রোত প্রবাহ ফিরিয়ে আনা চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য বলেছেন পানি সম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কেরানীগঞ্জের সুভাট্টা খাল পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, সুভাট্টা খাল খনন সিটি জরিপ নয়, বরং সিএস রেকর্ড অনুযায়ী হবে। বাজেট কাটছাট করে আগামী জুলাই হতে পরবর্তী জুলাইয়ের মধ্যে কাজটি সম্পন্ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। স্থাপনাগুলো খালের মধ্যে আছে, তাদেরকে ইতোমধ্যে বলে দেওয়া হয়েছে ওই স্থাপনা তাদেরকে সরাতে হবে। আর এই প্রকল্পটার ব্যয় কমাবার জন্য আসলে এখানে কিছু সেতু রিপ্লেস করে কিছু সেতু করার কথা ছিল, কিন্তু ব্যয় কমানোর জন্য আমাদেরকে সেগুলো আপাতত বাদ রাখতে হচ্ছে। মাইটিভিতে বরিশালে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের বন্ধে মানববন্ধনের সংবাদ প্রকাশের পরে নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় 53টি ড্রেজার, 36টি বাল্কহেড, একটি 1,13,00,000 টাকা সহ 6 জনকে আটক করেন কোস্টগার্ড। এ তথ্য জানিয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জন অধীনস্থ বিসিজি স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক হিজলা উপজেলার চাওড়া সৈয়দখালী এলাকার বেকনার অভিযান পরিচালনা করেন। এর আগে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন জনগণ। মানুষ পথের হারা হয়ে যাচ্ছে, তাদের জায়গা জমিন সবকিছু শেষ হয়ে যাচ্ছে, তারা থাকার মতো ঠাই কোথাও নাই। বালু কাটা যেভাবে বন্ধ হয় সেই ব্যবস্থা করলে সরকারের কাছে আমাদের জোর। দুলখোলা ইউনিয়ন বিলীন হয়ে গিয়েছে, হিজলা গরবদি ইউনিয়ন বিলীন হয়ে গিয়েছে। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু এবং একজন আহত হয়েছে। নিহতের নাম রহিমা আক্তার। এলাকাবাসী জানান, রবিবার রহিমা তার ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে হায়দ্রাবাদ এলাকায় বাপের বাড়ি যাওয়ার পথে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা রহিমা পড়ে গেলে ওই কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কুষ্টিয়ার কুমারখালীতে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন একজন শিক্ষার্থী। রবিবার উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদা গ্রামের নিজ বাড়ি সংলগ্ন ডোবা থেকে শিক্ষার্থীর পোড়া মরদেহ উদ্ধার করেন স্বজনরা। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান শেখ জানান, আগুনে পোড়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের দাবি, ভার্সিটিতে চান্স না পাওয়ায় গায়ে পেট্রোল দিয়ে আত্মহত্যা করেছেন ওই শিক্ষার্থী। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার খাসকাউলিয়া ও খাসপুথুরিয়া এলাকা যমুনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে 3 জন জেলেকে আটক করা হয়েছে। তাদের বয়স 18 বছরের নিচে হওয়ায় তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানে দুয়ার জাল সেট, অবৈধ চায়না চর দোয়ানি জাল ও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরায় ও 10,000 মিটার কারেন্ট জাল জব্দ করে। পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রবিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। আগামী বছর থেকে মাঠের চাষিদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে সরকার লবণ কিনবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুল রহমান। তিনি বলেন, এজন্য কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে সংরক্ষণাগার তৈরি করা হবে এবং এ লক্ষ্যে জায়গা খোঁজা হবে। গতকাল কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের সার্বজনীন লবণ আয়োডাইজেশন কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত স্টেক হোল্ডারদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এবার কোরবানির চাহিদা অনুসারে লবণের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন ছাড়া দেশে লবণ আমদানির অনুমতি দেওয়া হবে না।
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি শাহ আরিফিন টিলা ও বাংকার এলাকার নির্বিচারে লুট হচ্ছে পাথর ও বালু। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় সুযোগ নিয়ে স্থানীয় বার্কি শ্রমিক এ কাজ করছে। রবিবার সিলেটের কোম্পানিগঞ্জ এলাকা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এসব অভিযোগ করেন এলাকাবাসী। এ সময় বক্তারা জানান, নির্বিচারে পাথর ও বালু লুটের ফলে কোয়ারি ও আশপাশের এলাকা হুমকির মুখে পড়েছে। মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও তা বন্ধ করা যাচ্ছে না। আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা হওয়ায় কুষ্টিয়ায় শুকরানা সমাবেশ করেছে জামায়াত ইসলাম। রবিবার শহরে পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শুকরানা সমাবেশে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যশোরে সমাবেশ ও আনন্দ মিছিল হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর শহর শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশ জামায়াত ইসলামীর যশোর শহর শাখার সভাপতি অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। আওয়ামী লীগ নিষিদ্ধ করায় শরীয়তপুর পৌরসভার যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। দুবাই প্লাজার পৌরসভা যুবদলের কার্যালয়ের সামনে পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারীর উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় জেলা যুবদল নেতা শাহজাহান খান, যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ, যুবদল নেতা আব্দুল হান্নান খান, আমিন উদ্দিন ব্যাপারী, নেতা আলী মাতবর, পলিন খান, মনির পেদা, আফজাল তালুকদার, আলী আশরাফ পাহাড় উপস্থিত ছিলেন। ফরিদপুরের সালথা উপজেলার রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস বণ্টনকে কেন্দ্র করে সংঘর্ষের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। রবিবার রাঙ্গারদিয়া স্কুল মাঠে শতাধিক গ্রামবাসী এ মানববন্ধনে অংশ দেন। বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সম্প্রতি আকিকার মাংস বণ্টনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। ভাঙচুর ও লুটপাট চালানো হয় 30টিরও বেশি বাড়িতে। এতে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের স্বার্থ রক্ষার্থে ভুয়া ওয়ার্ক অর্ডার বাতিল করে বিগত প্রকৃত ঠিকাদারকে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচ বুনিয়া গ্রামের বাসিন্দারা। রবিবার কলাপাড়া 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটি ঘাট সংলগ্ন এ মানববন্ধনে অংশ নেয় ওই এলাকার কর্মরত স্থানীয় ও সাধারণ মানুষ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। আমাদের ভুক্তভোগী যারা, আমাদের জমি গেছে, বাড়ি গেছে, আমাদের বিসলার জায়গাটা পর্যন্ত নেই। আমরা যে বাহিরে 1 ছটাক ধান পাবো সেটাও এখন পাই না। রংপুরের পীরগাছায় হত্যা চেষ্টার বিচার চাইতে গিয়ে চাঁদাবাজির মামলার আসামি হয়েছে কৈকুড়ি ইউনিয়ন বিএনপির নেতা সাইদুল ইসলাম। সেই মামলায় আবার সাক্ষী হয়েছে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা চৌধুরানী বাজারে মামলা প্রত্যাহার, সাক্ষী হওয়া 2 নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং মামলার বাদীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ওই ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। এ সময় মামলা প্রত্যাহার, বাদীকে গ্রেফতার এবং সাক্ষী হওয়া 2 নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিতরণ নির্দেশনায় 7 ধরনের সামগ্রী থাকার কথা থাকলেও দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সামগ্রী বিতরণের সব সামগ্রী দেয়া হয়নি। এ নিয়ে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। গত বছর আগস্ট মাসে প্রজেক্টর সামগ্রী বিতরণ করা হয়।
এবছর এপ্রিল মাসে পুনরায় বিতরণকৃত প্রজেক্টর সামগ্রীগুলো তুলে নেওয়া হয়। শিক্ষকদেরকে বলা হয়েছিল এসব প্রজেক্টর অন্য জেলার। প্রজেক্টরগুলো সকল প্রাথমিক বিদ্যালয় থেকে তুলে নিয়ে দিনাজপুর জেলা শিক্ষা অফিসে জমা রাখা হয়। দীর্ঘদিন বিভিন্ন উপজেলার প্রজেক্টর সামগ্রীগুলো যত্রতত্র পড়েছিল জেলা শিক্ষা অফিসে। হঠাৎ করেই যখন অধিদপ্তর কর্তৃক তদন্তের নির্দেশনা আসে, তাই তড়িঘড়ি করে তদন্ত হওয়ার পূর্বেই এসব সামগ্রীগুলো পুনরায় বিতরণ করা হয়। বা এটা আমার যে পাঠদান করার যে কাজটা সেটা চলবে কিনা, বা এর কোনো শর্টেজ আছে কিনা, এটা তো যদি ওরা যদি আমাদের প্রতিবেদন দেয় তাহলে তো চিন্তা করতে হবে। বস ইজ অলওয়েজ রাইট। ডেকে যদি বলে নাইট টু ইয়েস ইয়েস, নাইটকে যদি ডে বলে তো ইয়েস ইয়েস। বস আমার যা বলবে আমরা তাই সেই অনুযায়ী কাজ করছি। দিনাজপুরে পার্বতীপুরে অগ্নি নির্বাপন ও দুর্যোগকালীন করণীয় বিষয়ক মহড়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে রবিবার পার্বতীপুর রেলওয়ে থানা চত্বরে মহড়ার আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম, সেকেন্ড অফিসার আব্দুর রউফ, পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের লিডার দুলাল মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরায়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলার বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রাকিবুল ইসলাম ফরহাদ, ঢাকা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি অলিউজ্জামান সোহেল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা দল গতকাল চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনালে নির্ধারিত সময়ে শক্তিশালী কুমিল্লা জেলা দলকে 1-0 গোলে হারিয়ে তারা এর যোগ্যতা অর্জন করে। পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন।